সুশান্ত মৃত্যুর রেশ কাটার আগেই এবার যৌন হেনস্থার অভিযোগে ফের আড়াআড়ি ভাগ হলো বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগ আনলেন এক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। গতকাল টুইট করে অনুরাগের বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ আনেন পায়েল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অরুণিমার সঙ্গে সরাসরি কথা বলে নেব। অরুণিমা, কবে এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত কি জানানো হয়েছে? টুইটের পাশাপাশি ঘটনার সত্যতা সম্পর্কে, এর আশপাশ সম্পর্কে আর কি জানতে পারা যাচ্ছে? দেখো সৌমাদিত্য, তুমি যেমনটা বললে ঠিক তেমনটাই। টুইটারে কিন্তু পায়েল ঘোষ নামে একজন অভিনেত্রী, যিনি ছোট পর্দার অভিনেত্রী মূলত, তিনি এই অভিযোগ আনেন এবং এই অভিযোগটি নাকি, এই ঘটনাটি নাকি 2014 কিংবা 15 সালে ঘটেছিল, এমনটাই দাবি পায়েলের। এবং তিনি নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে টুইট করেন, তিনি তদন্ত চান এবং সেখান থেকে মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি রিটুইট করেন এবং পুরো ঘটনাটা বিস্তারে জানিয়ে তাকে মেল করতে বলেন। অন্যদিক থেকে অনুরাগ কাশ্যপ কিন্তু একের পর এক টুইট করে গিয়েছেন তার পাল্টা, এবং তিনি বলছেন তাকে ফ্রেম করা হচ্ছে, তাকে কিন্তু একটা চক্রান্তের শিকার হচ্ছেন তিনি, এমনটাই অনুরাগের দাবি। এবং সেই ক্ষেত্রে অনুরাগের যেটা পাল্টা যুক্তি, সেটা হচ্ছে এতদিন লেগে গেল এই অভিযোগ আনতে, খুব দেরি হয়ে গেল বলে তার মনে হচ্ছে। এই যে তার বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজি কষা হচ্ছে, সেখানে তিনি বলেছেন যে তিনি একাধিক মহিলার সঙ্গে কাজ করেছেন, তিনি প্রচুর অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, তার টিমেও, তার শুটিং যে করেন সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন টিমে প্রচুর মহিলা রয়েছেন, কখনো কেউ এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে করেননি। সেই ক্ষেত্রে এই সময়টা যেখানে তার নানান লোকের সঙ্গে মতবিরোধ চলছে, আমরা জানি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অনুরাগ কাশ্যপের একটা মতবিরোধ বেশ কিছুদিন ধরে চলছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, যেরকম সবকিছুতেই মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত কিন্তু এই বিষয়ে মন্তব্য করেছেন এবং তিনি অনুরাগ কাশ্যপের শাস্তি চেয়েছেন। সৌমাদিত্য, একদমই টুইট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। এবং অরুণিমা, এর পাশাপাশি জানতে চাইবো, এই টুইট যুদ্ধের পাশাপাশি এখনো পর্যন্ত আর কি তথ্য পাওয়া যাচ্ছে? কোনো ধরনের পদক্ষেপ কোনোভাবে নেওয়া হয়েছে? কারণ প্রধানমন্ত্রীর দপ্তরের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। একেবারেই তাই, যেমনটা আমি বললাম, সেটা হচ্ছে মহিলা ওমেন কমিশনের চেয়ারপারসন, তিনি জানতে চেয়েছেন পুরো ঘটনাটা এবং পায়েল তাকে পুরো বিস্তারে জানাবেন বলে তার দাবি এবং মেল করবেন, এবং সেখান থেকে তদন্ত করে দেখা হবে পিএম এর তরফ থেকে এখনো কোনো টুইট বা কোনো রকম ক্লারিফিকেশন আসেনি। সেই ক্ষেত্রে অন্যভাবেও এগোনো হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু অনুরাগ কাশ্যপের উপর একটা তদন্ত হবে, বিশেষ করে মহিলা কমিশন থেকে, এবং সেখান থেকে অনেক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এবং এখানে পাশাপাশি পায়েল ঘোষ যে মহিলা, সেও যদি মিথ্যে বলে সেটাও ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। সমাদিত্য, একদমই ধন্যবাদ। সেদিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে। অরুণিমা, টুইট একের পর এক টুইট, এবং সেখানে মহিলা কমিশনের পক্ষ থেকেও কিন্তু টুইট করা হয়, আমাকে অভিযোগের সমস্ত নথি পাঠান, আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হতে পারে, একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ মহিলা কমিশন পায়েলের পাশে যে অভিনেত্রী অভিযোগ এনেছেন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে, যে তাকে যৌন হেনস্থা করা হয়েছিল, এবং সেটাও 2015 সালের আশপাশে। যদিও সেই অভিযোগের সমস্ত নথি পাঠানোর কথা পায়েলকে বলেছেন, টুইটারেই বলেছেন মহিলা কমিশনের পক্ষ থেকে রেখা শর্মা, এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি টুইটারেই। যদিও অনুরাগ কাশ্যপ তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নিউজ 18 বাংলার খবরের জের, বাংলার বেহাল রাস্তা সারাইয়ের দাবি উঠল সংসদে। আমাদের খবর দেখার পরই গতকাল লোকসভায় অবিলম্বে 14 নম্বর জাতীয় সড়ক সারাইয়ের দাবি তোলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি অভিযোগ করেন, বেহাল রাস্তার জেরে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সিউড়ি থেকে দুবরাজপুর, নলহাটি থেকে লোহাপুর পর্যন্ত বিস্তার 14 নম্বর জাতীয় সড়কের গত 10ই সেপ্টেম্বর নলহাটি থেকে লোহাপুরের ছবি আমরা দেখিয়েছিলাম। बीरभूम में जो पहले NH60 थे, अभी NH14 हो गया। लोहापुर से नौलहटी एंड शिवड़ी से दुबराजपुर रास्ता का हाल बहुत ही खराब है। आप जाएंगे तो लगेगा लोडेड जो ट्रैक जाते हैं, लगते हैं उसका आपके ऊपर गिरेगा, लगता नहीं है, वो गिरते भी है। एक्सीडेंट जो होते हैं रास्ते पे रोड के वजह से, वो सरकार कितना रिस्पॉन्सिबिलिटी है।
और एमपीज को ये एमपी लैड लेके हम लोग को तो वॉलेंटियर रिटायरमेंट दे दिया 2 साल के लिए, 2-2.5 साल के लिए, आप लोग वीआरएस में हैं। तो इस टाइम में अगर मिनिस्टर का जो काम है, अगर मिनिस्ट्री से जो होते हैं, सरकार से जो होते हैं, वो जल्दी हो जाए तो फिर भी हम लोग का जो लोग वोट देते हैं और जो लोग वोट लेते हैं उसमें भरोसा का कुछ अटूट रहते। तो इसलिए आपको ये आपको माध्यम से बोलना चाहती हूँ, जे प्लीज़ मिनिस्ट्री से बताए जल्दी करे, या पेपर्स या फाइल में या पॉलिसी में रोक नहीं जाए, पॉलिसी चाहे बदल ले लेकिन काम जल्दी से हो जाए। আমরা এই বেহাল রাস্তার ছবি সম্প্রচার করি এবং তারপর প্রশ্ন তুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং তিনি অভিযোগ করেন বেহাল রাস্তার জেরে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। যে খবর এবার চোখ রাখবো, ছিল রাস্তা কিন্তু বর্ষার জেরে হয়ে গিয়েছে ডোবা, আর সেই জল সেই ইতিমধ্যেই হাঁস খেলা করতে শুরু করে দিয়েছে। এই অবস্থা ক্যানিং থেকে জামতলা পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তার। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলে নেব অর্পণের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, খুবই খারাপ অবস্থা রাস্তার। একদমই সমাদিত্য, এই ক্যানিং থেকে আর জামতলা পর্যন্ত এই 30 কিলোমিটার রাস্তা, যার মধ্যে 18 কিলোমিটার রাস্তা এই খালাখন্দে ভরে গেছে এবং যে গর্তের যে পরিমাণ সেটা কিন্তু এক একটা ডোবার আকার ধারণ করেছে। স্বাভাবিকভাবেই সেখানে এতটাই জল জমে গেছে যে সেখানে হাঁস চড়ছে এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন, বিশেষ করে ক্যানিংয়ের একটা বড় অংশ হাসপাতাল মোড় থেকে যারা আসেন এবং যারা এই কুলতলির মধ্যে রয়েছেন, কেল্লা থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষজন, একমাত্র রাস্তা এই খানাখন্দে ভরা এই যে সড়ক পথ আমরা দেখাচ্ছি। যদিও স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে নির্বাচন এলে তবেই এই রাস্তা সারাইয়ের হয়। গত নির্বাচনে রাস্তা সারাই হয়েছিল, তারপর থেকে সারাইয়ের কাজ করেনি কোনো দপ্তরই এবং যার কারণে এক একটা ছোট ছোট গর্ত বড় বড় ডোবার আকার ধারণ করেছে এবং প্রতিদিন নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। মানুষ যেখানে 1 ঘন্টায় যে রাস্তা পাড়ি দেওয়ার কথা ছিল, সেই 1 ঘন্টার রাস্তা তাদেরকে 3 ঘন্টারও বেশি সময় লাগছে। শুধু 3 ঘন্টা সময় নয়, যারা এই গণপরিবহনের সঙ্গে যুক্ত রয়েছে, এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালান, তারা জানাচ্ছেন যে প্রতিদিন তাদের গাড়ি বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং আগামী দিন তারা এই রাস্তায় গাড়ি চালাবেন কিনা সে নিয়ে সংশয়। কারণ যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে বড় বড় গর্ত, সেখানে গাড়ি পড়ে পাল্টি খেতে পারে এবং সেই উল্টে গেলে বহু মানুষের প্রাণ। ভয়ঙ্কর ছবি এবং স্থানীয় মানুষ তারাও কিন্তু বিরক্ত ঘটনায়। সমস্যা আমাদের তো রাস্তাঘাটে লোকজন যেতে পারছে না, সমস্যা না, খুব পেরেশানের মধ্যে আছি আমরা। এই রাস্তা কি সারাই হয়েছে? কবে হয়েছে? বিধানসভা ভোটের আগে হয়েছে। ভোট আসার সময়? ভোটের আগের সময়, বিধানসভা ভোটের আগে। আর এবার ভোট এসছে, এইবার সারা হবে। গাড়িটা ঠিকমতো প্যাসেঞ্জার বোঝে না, যার ভয়ের জন্য গাড়িও ঠিকমতো চালানো যায় না। গাড়ি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ চালালে গাড়ি ফের সারতে হয়। প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে, রাস্তা হাঁটতে হবে না, যেতে পারবে না, সাধারণ মানুষ পরিষেবা যেতে পারবে না। আমরা কলেজ যাচ্ছি এখন, এই বাইক নিয়ে যেতে হচ্ছে, এই গাড়ি পাচ্ছি না, এই টাইমে না যেতে পারলে প্রবলেম হবে। যে খবরের দিকে এবার চোখ রাখবো, আজ রাজ্যসভায় কৃষি বিল পাশ করানোই চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে, যদিও তারা মরিয়া রয়েছে এই কৃষি বিল পাশ করানোর জন্য। আজ রাজ্যসভায় কৃষি বিল পেশ করা হবে এবং কৃষি বিল পাশ করানোই চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা 86, আগেই লোকসভায় পাশ কৃষি বিল, কিন্তু এবার রাজ্যসভাতে পাশ করানোটাই চ্যালেঞ্জ। তবে মরিয়া চেষ্টা একটা চালাবে। ইতিমধ্যেই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে, এমনকি এনডিএ শিবিরেই এর বিরোধিতা বড় রকমের হাওয়া উঠেছে। সেই জায়গা থেকে কি করবে আজ বিজেপি, কি অন্যান্য কাদেরকে ধরবে, সেই বিষয়ে আমরা কথা বলে নেবো। আমাদের সঙ্গে উত্তাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। উত্তাল, জানতে চাইবো তোমার কাছ থেকে যে কি স্ট্র্যাটেজি হবে বিজেপির, কারণ তারাও মরিয়া এই বিল পাশ করানোর জন্য। দেখো, স্ট্র্যাটেজি হওয়ার প্রশ্ন নেই, যা হয়েছে সেটা এখন ওদের কাছে চূড়ান্ত হয়েছে, যদিও সেটা প্রকাশ্যে আসেনি। খানিকক্ষণ মানে এটা যখন ভোটাভুটি হবে সেটা তখন বোঝাই যাবে। ইতিমধ্যেই রাজ্যসভাতে বিল পেশ হয়েছে, রাজ্যসভাতে কথা শুরু হয়েছে 3টে কৃষি বিল যা হয়েছে এবং কৃষি মন্ত্রী তিনি বলছেন যে এটা
ঐতিহাসিক বিল। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দেবে ভারতের কৃষিক্ষেত্রে যেমন বলেন, কিন্তু লোকসভাতে যত সহজে এই বিল পাশ করতে পেরেছে বিজেপি, রাজ্যসভার অঙ্ক যা তাতে করে একটু মুশকিল হয়। রাজ্যসভাতে 243 জনের মধ্যে ম্যাজিক ফিগার 122, বিজেপির নিজের হাতে আছে 86। যদি সব সংখ্যা মেলানো যায় তাহলে এনডিএর যারা শরিক, সেই এনডিএ শরিকদের মধ্যে 105 জন, তারা 105 হচ্ছে এনডিএর এমপি সংখ্যা। তার মধ্যে আবার শিবসেনা, তার মধ্যে আবার আকালি দলের 3 জন। আমরা জানি এটা যে লোকসভাতে যখন হয়েছে তখন আকালি দল বিরোধিতা করেছে, মন্ত্রিসভা থেকে বেরিয়েছে, এবং আকালি দল 3 জন যা সাংসদ আছেন তাদেরকে বিরুদ্ধে ভোট দিতে বলা হয়েছে, তারা বিরুদ্ধে ভোট দেবেন। ফলে 102 জন দাঁড়াচ্ছে এনডিএ, যেটা ফিগার থেকে অন্তত। তো এইদিকে দেখা যাচ্ছে উত্তাল পরিষ্কার শোনা যাচ্ছে না তোমার কথা। অবশ্যই বড় চ্যালেঞ্জ, কারণ বিজেপির হাতে এই মুহূর্তে বলা যেতে পারে 105 জন সাংসদ, সেটাও কমে 102 জন সাংসদ, এবং সেই জায়গা থেকে কি হবে, রাজ্যসভায় কি পাশ করাতে পারবে এই বিল বিজেপি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই বৃষ্টি শুরু হবে এবং দক্ষিণবঙ্গের 7 জেলায় অতি ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে আগামীকাল থেকে। এবং এর মধ্যে কি ছবি ধরা পড়ছে, ইতিমধ্যেই সকাল থেকে মেঘলা আকাশের ছবি আমরা দেখেছি, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে শহরের 2 প্রান্ত থেকে। এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলে নেব। সৌজন মণ্ডল এই মুহূর্তে রয়েছে। সৌজন, আবহাওয়ার কি খবর রয়েছে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সকাল থেকে আমরা দেখেছিলাম যে শহরের আকাশ মেঘলা রয়েছে এবং মেঘলা আকাশ, তারপর কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে এবং বলা চলে মোটামুটি বেশ জোরেই বৃষ্টিটা হয়েছে। কিন্তু তারপর থেকে আকাশে সকালের যে কালো ভাব ছিল সেটা নিয়ে এখন অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে এবং বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস রয়েছে যে আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়ার কথা রয়েছে, যেটা বুধবার পর্যন্ত চলবে। এবং শুধু কলকাতা নয়, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেরকম 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পাশাপাশি মেদিনীপুর ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবেই তার একটা পূর্বাভাস আজ সকালবেলাতেই আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি শহর জুড়ে হচ্ছে এবং আকাশ মেঘলা হয়ে রয়েছে। যে মেঘলা অবস্থাটা ছিল সকালে সেটা যদিও নেই, কিন্তু তবুও মেঘলা হয়ে রয়েছে। সমাধি একদম মেঘলা, বৃষ্টি, বর্ষা, এবং এর মধ্যেই কিন্তু রোববারের বাজার এবং সেখানে ইলিশ মাছের কি ছবি, কারণ আজকে কিন্তু ইলিশ নিশ্চিতভাবেই প্রত্যেকে খুঁজবেন, কিন্তু সেইটাকে দামে পাবেন। আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে শিবাশিস, জানতে চাইবো কি ছবি উঠে আসছে। সৌমাদিত্য, মানিকতলা বাজারে রবিবার সকালে যে ছবিটা ধরা পড়ছে তাতে তুমি যেভাবে শুরু করলে, সৌজন যে আবহাওয়ার ছবি তুলে ধরলো, যে শরতের মধ্যেও কিন্তু বর্ষার বৃষ্টি চলছে বাইরে, রবিবার ছুটির দিনে বৃষ্টি, তাতে অনেকেই মেনুতে বিশেষ চমক হিসেবে ইলিশ চান। এবং এই সপ্তাহ থেকেই কিন্তু বাজারে এসেছে পদ্মার ইলিশ। 1450 মেট্রিক টন ইলিশ ভারতে ঢোকার কথা, বাংলাদেশ সরকার সেই অনুমতি দিয়েছে এবং মঙ্গলবার থেকে সেই ইলিশ বাজারে এসেছে। এবং রবিবার সকালে মানিকতলা বাজারে যে ছবিটা ধরা পড়ছে, একসময় যে ঝাঁকাগুলোতে স্টোরের ইলিশ, ডায়মন্ড হারবারের ইলিশ ছিল, সেই সব ইলিশের জায়গা দখল করেছে পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ। দামের কথা যদি বলো, 1 কেজি দামের বাংলাদেশের ইলিশ, 1 কেজি ওজনের বাংলাদেশের ইলিশের দাম হচ্ছে 1400 টাকা প্রতি কিলো, এবং তার বেশি অর্থাৎ 1.5 কেজির আশেপাশে যদি ইলিশের ওজন হয় সেক্ষেত্রে দাম হচ্ছে 1600 টাকা কিলো। এই দাম দিয়েও কিন্তু মানুষ কিনছে, কারণ কয়েক মাস আগে মরশুমের শুরুতে এই দাম দিয়েই তারা স্টোরের ইলিশ খেয়েছেন। ফলে মানুষ এসেছেন আজকে ভিড় করে রবিবারের বাজারে, মানিকতলা বাজারে। উত্তর কলকাতার অনেকেই মৎস্যপ্রিয় যে বাঙালি, তারা এসেছেন মানিকতলা বাজারে ইলিশ কিনতে এবং সেখানে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। সৌমাদিত্য, ধন্যবাদ।